তুর্য তাকে ছেড়ে তড়িঘড়ি করে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার ফুল বাড়িয়ে দিয়েছে। রিমোট ফির রেখে দেয় আগের জায়গায়। তুর্য ফের ব্যস্ত হয়ে পড়ে তারাতে। তারা এখন তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্যকে যত দেখে ততই যেন অবাক হয় সে। এ মানুষটাকে যেন প্রতিদিন নতুনভাবে দেখে সে। এসির পাওয়ারে মুহূর্তেই যেন পুরো রুম হিমশীতলতায় ছেয়ে গেছে। পুরো ঘর কেবলমাত্র ঠান্ডা আর ঠান্ডা। তারার শরীর থেকেও গরম ভাবখানা এখন চলে গেছে। কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে তার। ধ্যান ভেঙে সে তাকায় তুর্যের পানে। তুর্য ব্যস্ত তাকে নিয়ে। তারা হালকা শীতে এবার আস্তে করে বলে ওঠে, তো তুর্য ভাই, ঠান্ডা লাগছে, এসির পাওয়ারটা কমিয়ে দিন। তারার কথায় তুর্য এক পলক তাকায় শান্ত চোখে তার পানে। তুর্য টেবিল থেকে রিমোট নিয়ে বিনা বাক্যে পাওয়ার কমিয়ে দেয় কিছুটা। কিছুটা শীতলতা কমে আগের থেকে। তারা নিঃশ্বাস ছেড়ে এবার নিজের দিকে তাকাতেই থমকে যায়। এতক্ষণ সে তো খেয়াল করেনি তার শরীরে ওড়না নেই। জামা ভিজে লেপ্টে আছে শরীরে তার। চোখ বড় বড় হয়ে যায় তার। একই কাণ্ড! সে তো ভুলেই গিয়েছিল তুর্য ভাইয়াতে ডুব দিতে গিয়ে নিজের সম্মানের কথাই সে বেমালুম ভুলে গেছে। তারা তড়িঘড়ি করে বুক ঢেকে নিয়ে পেছন ফিরে যায়। ভ্রুকুচকে তাকায় তুর্য। কি হলো ব্যাপারটা সে বুঝে উঠতে পারল না। তুর্য ভ্রুকুচকে বলে ওঠে, এভাবে উল্টো হয়ে ফিরে গেলি কেন? তুর্যের কথায় তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তো তুর্য ভাই, আমার ওড়নাটাও ওয়াশরুম থেকে প্লিজ এনে দিন না। তারার উল্টো হয়ে ফিরে দাঁড়ানোর কাহিনী বুঝতে পারে তুর্য। মুহূর্তেই ক্ষিপ্ত তুর্য এই মেয়েটাকে মাঝে মাঝে ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। নিজের স্বামীর সামনে দেখো কিভাবে লজ্জা পাচ্ছে। যেন মনে হচ্ছে সে নিজের স্বামীর কাছে নয়, বরং সে অন্য পুরুষের সামনে দাঁড়িয়ে আছে। রাগে তুর্য বাজখাই গলায় বলে ওঠে, হ্যাঁ, সামনেটা ঢেকে পিছনেরটা আমায় দেখানো হচ্ছে যে তুর্য ভাই দেখো, আমি আজ হলুদ জামার নিচে লাল ইনার পরেছি। মুহূর্তেই চোখ বড় বড় হয়ে গেল তারার। সে তড়িৎ গতিতে সামনে ফিরে তাকায়, বুকে হাত দেওয়া অবস্থাতেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য তার পানে রাগে চোখে তাকিয়ে আছে। তারার শরীর জমে এলো এক নিমেষে। গাল লাল টকটকে হয়ে উঠছে আর ঠোঁট কাঁপছে হালকা করে। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ঠোঁট যেন শব্দ বানাতে ভুলে গেছে। তারার মনে হলো সময় থেমে গেছে। তুর্যের কথাগুলো এক একটা ঢেউয়ের মতো ধাক্কা দিয়ে যাচ্ছে তার মনে। তুর্য তারার বুকে হাত দেখে রাগে কটমট করে বলে ওঠে, আমার কথা কানে যায় না তোর? তোকে বলেছি না আমার সামনে এসব ওড়না টোড়না না পরে থাকতে, যে আমার সামনে লজ্জা পাস ওড়না ছাড়া থাকতে। টেনে এমন এক থাপ্পড় মারবো না যে জীবনে আর আমার সামনে ওড়না পরার কথা কল্পনা করতে পারবি না। হাত সরা বুক থেকে। শেষ কথাটা এমনভাবে ধমকে ওঠে যে তারা ভয়ে আঁতকে ওঠে, হাত নামিয়ে ফেলে তার। তা দেখে তুর্য তাকে শাসিয়ে বলে ওঠে, ভবিষ্যতে যদি আর একদিন শুনেছি আমার সামনে এসে এমন ওড়না খুঁজতে, সেদিন দেখিস তোর অবস্থা আমি কি করব, কল্পনাও করতে পারবি না। মাথায় রাখিস কথাটা। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমার খিদে পেয়েছে। বলেই তুর্য থামে। এদিকে তারা শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে পা বাড়িয়ে দেয় ওয়াশরুমের দিকে। এক প্রকার ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সে এখান থেকে। তুর্য চোখ দেখলেই তার এখন ভয় লাগছে। তার চেয়ে এখান থেকে পালানো ভালো। ততক্ষণে তুর্য ভাই ঠান্ডা হোক ভেবেই তারা দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা খোলে। তাতে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। তারা যেতেই তুর্য রাগে হিসিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। পকেট থেকে ফোন বের করে এক হাতে রানে উঁচু করে রেখে ফোন অন করে স্ক্রল করতে শুরু করে। চোখ মুখে এখনো রাগ ফুটে আছে বলতে গেলে। রাগে এক প্রকার হিস করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা। ধপ করে পেছন দিয়ে হেলে পড়ে দরজার গায়ে। বুকটা একেবারে ধড়াস ধড়াস করছে, যেন ভেতর থেকে কেউ ধাক্কা মারছে বারবার। তার নিঃশ্বাস জোরে জোরে উঠছে নামছে, কিন্তু যেন সেই নিঃশ্বাসেও হালকা কাঁপুনি। দরজার গায়ে হেলান দেওয়া অবস্থায় তার দুই হাত নিজের শরীর জড়িয়ে ধরেছে, যেন নিজের মধ্যে লুকিয়ে পড়তে চাইছে সে। ঠোঁট শুকিয়ে গেছে, হৃদয়টা চেপে আসছে বুকের মধ্যে।
আর সেই চাপে যেন দম বন্ধ হয়ে আসছে একটু একটু করে। লজ্জাও লাগছে তার। তারা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় বেসিনের কাছে। লম্বা আয়নায় নিজেকে পরখ করে পুরো শরীর ভেজা। হলুদ জামাটা ভেজার দরুন ভেতরের ইনারখানা স্পষ্ট ভেসে আছে। লজ্জায় তারা নুয়ে যায়। এ অবস্থায় কি করে যাবে তুর্যের সামনে? তার যে ভীষণ রকমের লজ্জা লাগবে। এভাবে তার সামনে গেলে কি করে যাবে সে তুর্য ভাইয়ের সামনে? এভাবে কিভাবে যাবে? ভাবতেই তার শরীর কেমন হিম হয়ে এসেছে। শরীরের ভেজা জামাটা যেন এখন শতগুণ ভারী হয়ে উঠেছে। গায়ে লেগে আছে জড়াজড়ি করে, যেন সেই এক টুকরো কাপড়ই সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তার লজ্জার, তার বিপন্নতার। তারা কল ছেড়ে মুখে পানির ছিটে মারে। পরপর অনেকবার পানির ছিটা মেরে থামে সে। পাশ থেকে ঝুলানো টাওয়ালটা নিয়ে মুখ মুছে তাতে। মুখ মুছে চোখ পড়ে তার ওড়নাটার দিকে। হাত বাড়িয়ে সেটি নিতে গিয়েও থেমে যায় সে। কারণ তুর্য ভাই যদি তার শরীরে ওড়না দেখে তখন নির্ঘাত তাকে মেরে ফেলবে। ভাবতেই হাত সরিয়ে নেয়। তড়িঘড়ি করে মরার ইচ্ছে তার বিন্দুমাত্র নেই। সে নিজেকে সাহস জুগিয়ে মনে মনে ওঠে, স্বামীর সামনে ওড়না ছাড়া যেতে লজ্জা কি তারা? তুই পারবি, কিছুই হবে না তোর। বলেই তারা ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে নিজেকে সাহস জুগিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা খুলে বের হয়। তুর্য মাথায় হাত দিয়ে সোফার সাথে হেলান দিয়ে বসেছিল। দরজার আওয়াজ পেতেই মাথা তুলে তাকায়। তারা তুর্যকে দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। তারাকে দেখে থমকে যায় তুর্য। ধীরে ধীরে সোজা হয়ে বসে পড়ে। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তারার পানে। তারা চোখ নিচে নামিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে আসে তুর্যের দিকে। সোফার সামনে এসে থামে সে। চোখ তুলে তাকিয়ে দেখে তার পানে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। তুর্যের চাহনি তার শরীরে কম্পন সৃষ্টি করছে। হিম ধরে গেছে পুরো শরীরে। হাত পা কাঁপছে তার। তারা এদিক সেদিক তাকাতে থাকে এলোমেলো চোখে। তারাকে থেমে যেতে দেখে তুর্য তারার পানে সেভাবে চোখের পলক না ফেলেই ধীর কণ্ঠে বলে ওঠে, কাছে আয়। তাকায় তারা তুর্যের পানে। তুর্যের এই কথায় যেন কিছু একটা ছিল যা তার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে আনে। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য এবার কিছু আগের ন্যায় বলে ওঠে, কি হলো? কাছে আসতে বললাম না তোকে? তুর্যের কথায় তারা ভয়ে শুকনো ঢোক গিলে এগিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় তুর্যের কাছে। তুর্যের কাছে আসতেই তুর্য তারার হাত টেনে নিজের কোলের ওপর বসায়। তারার নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। বুকের ধুকপুকানিটা বেমালুম বেড়েই চলেছে। এখন আরও বেশি হয়তো তুর্য ভাইয়ের কাছে আসায়। তুর্য তারার দিকে নেশা ভরা চাহনিতে চেয়ে থাকে কিছু সময়। ধীরে ধীরে এগিয়ে এসে তারা কানের পিঠে এসে চুমু খায়। মৃদু কেঁপে ওঠে তারা তুর্যের ঠোঁটের স্পর্শে। তুর্য তারার কোমর টেনে নিজের বুকের সাথে কিছুটা মিশিয়ে নেয় ওকে। তুর্য মুখ ডোবায় তারার গলায়, চুমুতে ভরিয়ে দেয় তাতে। তারার নিঃশ্বাস ভারী হয়ে আসে। খামচে ধরে তুর্যের কাঁধের শার্টটুকু। তুর্য তারার কাঁধ থেকে কিছুটা জামা সরিয়ে নিয়ে তাতে চুমু খেতে শুরু করে। তুর্যের হাত স্পর্শ করে তারার স্পর্শ কাতরে। তারার ছটফট শুরু করে এক প্রকার মুখ দিয়ে। এবার জোরে জোরে শ্বাস নিতে থাকে। তুর্য নিজের চুমুর গতি কিছুটা কমিয়ে এসে তারার গালে কপালে ঠোঁটে একের পর এক ধীর গতিতে শব্দ করে চুমু আঁকে। তারা মেতে আছে তুর্যের স্পর্শে। তুর্য থেমে যায় তারার কপালে কপাল ঠেকিয়ে। চুলের নিচে হাত ঢুকিয়ে আঁকড়ে ধরে। জোরে জোরে নিঃশ্বাস নেয় মুখ দিয়ে, চোখ বন্ধ করে। তুর্যের প্রতিটা নিঃশ্বাস আছড়ে পড়ে তারার মুখে। তুর্য চোখ বন্ধ করে এই শ্বাসের ধারায় যেন নিজেকে শান্ত করার চেষ্টা করে। যতই চায় সে তারার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু বেহায়া মন যে তা পারে না। বারংবার তার বাবুই পাখি তার কাছে পেতে ইচ্ছে করে। পুরুষ মানুষ বলে কথা, সে কি করে পারবে একটা মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে? তার উপর হয় যদি সেটা তার বিয়ে করা বউ, সে না হয় পৃথিবীর সকল মেয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু একজন স্বামী কখনোই যে পারে না তার বিয়ে করা স্ত্রীর থেকে নিজেকে দূরে রাখতে।
যেখানে সেটা হয় যদি তার ভালোবাসার মানুষটি। তুর্য এবার নিজেকে পুরোপুরি শান্ত করে তারার পানে তাকিয়ে কপাল থেকে কপাল সরিয়ে তাকায় তারার পানে। তারা এখনো চোখ বন্ধ করে আছে। তুর্য তা দেখে মৃদু হেসে এগিয়ে গিয়ে শব্দ করে চুমু খায় ঠোঁটে, ছোট্ট করে মুখ এগিয়ে নিয়ে যায় তারার কানের কাছে। ফিস ফিস করে নেশালো কণ্ঠে বলে ওঠে, এভাবেই বউদের নিজের স্বামীর কাছে নিজের আকর্ষণ রাখতে হয়, না হলে কিন্তু স্বামীরা হাতছাড়া হয়ে যায়। তড়িৎ গতিতে চোখ তুলে তাকায় তুর্যের শেষ কথায়। হুট করেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। স্বামীরা হাতছাড়া হয়ে যায় মানে? তুর্য ভাই কি বলতে চাচ্ছে তাকে? ভয়ে জেগে বসে পুরো শরীরে, বুক কাঁপছে তার। ভেতর থেকে একটা কথাই তার ভেসে আসে, তাহলে কি স্বামীকে আকর্ষণ না করতে পারলে স্বামীরা ছেড়ে চলে যায়? এই একটা কথা বারবার নাড়া দেয় তাকে। তুর্য তার মুখোমুখি হয়ে বলে ওঠে, চল তোকে খাইয়ে দিই। বলেই তারাকে নিজের কোল থেকে নামিয়ে সোফায় বসায়। তারা চেয়ে আছে তুর্যের পানে। কেন জানি ভয় লাগছে তার ভীষণ রকমের। মনে শুধু একটা কথাই ঘুরছে, তুর্য ভাইকে তার হেয়ালিপনার কারণে কি হারিয়ে ফেলবে নাকি সে? অন্যদিকে তুর্য ভাত মাখিয়ে লোকমা ধরে তারার মুখের সামনে। তারা তুর্যের পানে তাকিয়ে ধীর গতিতে তা মুখে পুড়ে নেয়। তুর্য মৃদু হাসে তার পানে তাকিয়ে। তারা তাকিয়ে থাকে তুর্যের পানে। এতদিনে সে এটা তো শিওর যে তুর্য ভাইকে সে ভালোবাসে। খুব বাজেভাবে সে তুর্য ভাইকে ভালোবেসে ফেলেছে। আর তুর্য ভাইকে সে বেঁচে থাকতে পারবে না, হারাতে কোনো দিনও না। বাকি জীবনটা যে সে তুর্য ভাইকে নিয়ে হাসতে হাসতে পাড়ি দিতে চায়। এক নতুন রঙিন দুনিয়ায় পা রাখতে চায় তুর্য ভাই। আর সে দুনিয়া থেকে যে সে আলাদা হতে চায় না তুর্য ভাইয়ের থেকে, কখনোই না। বিকেলে সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। চারপাশে ছড়িয়ে পড়েছে সোনালি আলো। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে। মাঝে মাঝে দু একটা শুকনো পাতা মাটিতে পড়ে একটা মোলায়েম শব্দ তুলছে। দূরে কোথাও আসরের আজানের সুর ভেসে আসছে, যেন চারপাশের কোলাহল থেমে গিয়ে এক নিমেষে নীরবতা নেমে এসেছে। রাস্তায় লোকজনের হাঁটা চলা একটু কমেছে। দোকানগুলোতেও আলো জ্বলতে শুরু করেছে। ছোট ছেলেমেয়েরা খেলতে খেলতে বাড়ি ফেরার তাড়া লাগিয়েছে। সব মিলিয়ে একটা শান্তির পরিবেশ। ধীরে ধীরে রাতের দিকে ঢলে পড়া বিকেল, যেখানে দিনের ক্লান্তি ধুয়ে যাচ্ছে নরম রোদ আর হালকা হাওয়ার ছোঁয়ায়। এই প্রান্ত বিকেলের মাঝে কফি শপে বসে আছে তৌহিদ খান ও তানিয়া বেগম। বেশ অনেক সময় হয়েছে দুজনে এসেছে, একে অপরের সামনাসামনি বসে আছে। দুজনের মুখে প্রশান্তির হাসির ছায়া দেখা যাচ্ছে। তৌহিদ খান কফির কাপে চুমুক দিয়ে কাপটা টেবিলের ওপরে রেখে তানিয়া বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, 30 বছর আগের কথা তোমার মনে আছে তানি? এই কফি শপের কথা, যেখানে আমাদের প্রথম মিট করা হয় তোমায় প্রপোজের পরে। তৌহিদ খানের কথা শুনে তানিয়া বেগমও হালকা হেসে চারপাশে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, মনে আছে। তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। আগে তো কফি শপটা ছোট ছিল, আর এখন সেটা কত বড় করে দোতলা করা হয়েছে। তানিয়া বেগমের কথায় তৌহিদ খান হালকা হেসে বলে ওঠে, আমরাও বুড়ো হয়েছি তানি। মাঝখানে অনেকটা সময় আমাদের মাঝ থেকে চলে গেছে। বেশ পরিবর্তন এসেছে। এখনকার জেনারেশনের নতুন নতুন জিনিস রূপান্তরিত হচ্ছে, তাই সময়ের সাথে সাথে পুরনো জিনিসগুলোও বদলে গেছে। তৌহিদ খানের কথায় তানিয়া বেগম তৌহিদ খানের পানে তাকিয়ে চশমার কোণে হালকা ঠেলা দিয়ে বলে ওঠে, আর তুমি? তানিয়া বেগমের কথায় তৌহিদ খান ঠোঁট প্রসারিত করে বলে ওঠে, আমায় তো তুমি দেখতেই পাচ্ছ। পরিবর্তন হয়েছি, অনেক যুবক থেকে বুড়োতে পরিণত হয়েছি। চুলদাড়িতে এখন পাক ধরেছে, ভুঁড়িটাও বেশ বেড়েছে। বলেই থামে তৌহিদ খান। তানিয়া বেগম তৌহিদ খানের কথা শুনে হালকা হেসে বলে ওঠে, সে আমি দেখতেই পাচ্ছি তৌহিদ, তবে আমি সেই পরিবর্তনের কথা বলিনি। তানিয়া বেগমের কথা শুনে তৌহিদ খান মৃদু হেসে বলে ওঠে, তুমি যা বলতে চেয়েছো আমি বুঝতে পেরেছি তানি। সময়ের সাথে আমার অনেক কিছুই পরিবর্তন হয়ে যুবক বয়স থেকে পাড়ি দিয়েছি বুড়ো বয়সে।
এখন চুলদারি সবটাই পাক ধরেছে, তবে তোমার রেখে যাওয়া আমার ভেতরের প্রণয়ের পাক এখন অবধি ধরেনি। ভালোবাসাটা আগের মতোই রয়ে গেছে, ফলস্বরূপ এখন তার প্রমাণ তোমার সামনে, তানি। তৌহিদ খানের কথায় প্রাণ জুড়িয়ে যায়। তানিয়া বেগমের মানুষটা আজও সেই 30 বছর আগে আটকে আছে, একটুও পরিবর্তন হয়নি সে। না হলে কতটা ভালোবাসলে একটা মানুষ তার জন্য অর্ধেক জীবন তার অপেক্ষায় আটকে থাকতে পারে। তানিয়া বেগম তৌহিদ খানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করে, এত ভালোবাসলে কেন আমায় তৌহিদ? তানিয়া বেগমের কথায় তৌহিদ খানের সেই শুরু থেকে থাকা তার ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দেখেই বলে ওঠে, তা জানা নেই আমার, এর উত্তরও আমার কাছে নেই। তবে একটা উত্তর আমি তোমায় দিতে পারি। যেদিন ভালোবেসে প্রথম তোমার হাত ধরেছিলাম, সেদিন মনে মনে ঠিক করি মৃত্যুর আগ অবধি তোমায় ভালোবেসে যাব, ধরবো না আর কারো হাত। হয়তো আমার স্বয়ং আল্লাহ তাই চেয়েছিলেন, তাই এই হাতে আর অন্য কারো হাত তুলে দেননি, তোমাকেই দিয়েছেন উনি। আমার বিশ্বাস ছিল তুমি ফিরবে, তাই তোমার অপেক্ষায় 30 বছর পাড়ি দিলাম। আর তুমি ফিরলেও তাই, তবে এবার আর পথ আলাদা হতে দেব না, এক পথের পথিক হব। আমরা দুজন মৃত্যু অবধি সেই পথের পথিক হয়েই থেকে যাব। তানিয়া বেগমের চোখ ভিজে ওঠে, চোখের পাতাগুলো যেন ভারী হয়ে আসে পুরনো কষ্ট আর নতুন অনুভবের ভারে। ঠোঁট কাঁপে, কিছু বলার চেষ্টা করেও শব্দ খুঁজে পান না তিনি। তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা ধীরে ধীরে নেমে আসে চোখের কোণা বেয়ে অশ্রু হয়ে। তিনি চেয়ে থাকেন তৌহিদের চোখে। সেই চাহনিতে ছিল বিস্ময়, ছিল অপরাধবোধ, আর ছিল এমন এক ভালোবাসার স্বীকৃতি যা শব্দের চেয়ে অনেক গভীর। যেন সেই চোখ দিয়েই বলে ওঠেন, তোমার এই অপেক্ষা, এই ভালোবাসা আমি কি সত্যি প্রাপ্য ছিলাম? তৌহিদ খান তা দেখে তৃপ্তির হাসি হাসে। তানিয়া বেগমের হাতে হাত রাখে। তানিয়া বেগম তাকায় হাতের দিকে, ফের তাকায় তৌহিদ খানের পানে। তৌহিদ খান চোখ দিয়ে ইশারা করে বলেন না কাঁদতে, তার চোখে পানি মানায় না। বুঝে নেয় তা তানিয়া বেগম। চোখের পানি মুছে ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। ভালোবাসা, এই শব্দটা ছোট হলেও তার ভেতরের গভীরতা অতল। কেউ ভালোবেসে পেয়েছে, কেউ ভালোবেসে হারিয়েছে, কেউ আবার ভালোবেসে স্রেফ অপেক্ষার নিঃশব্দতায় থেকেছে। কিন্তু কিছু ভালোবাসা থেকে যায় অপূর্ণতায় আটকে, আর কিছু ভালোবাসা পথ হারিয়ে আবার ফিরে আসে সেই জায়গায় যেখানে একদিন শুরু হয়েছিল সব কিছু। তানিয়া ও তৌহিদের ভালোবাসার গল্পটা এমনই এক গল্প। বহু বছর পর যখন সব সম্ভাবনা নিঃশেষ হয়ে গিয়েছিল, তখন ভালোবাসা আবারও এসে বলল, আমি এখনো আছি। এক পূর্ণতা যা শুধু দুজন মানুষের নয়, এটি প্রতিটি অপেক্ষার জয়, প্রতিটি নীরব কান্নার প্রাপ্তি, আর প্রতিটি হৃদয়ের প্রার্থনার উত্তর। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সে ফিরে আসে ঠিক তখন যখন তার প্রয়োজন সবচেয়ে বেশি হয়। ভালো থাকুক সব ভালোবাসা, ফিরে পাক সবাই তার ভালোবাসা। যারা ভালোবেসে আজও অপেক্ষায় আছে, তাদের কণ্ঠেও একদিন আসুক সেই পরম স্বস্তির নিঃশ্বাস। শেষমেশ তারা ফিরে আসুক সেই মানুষগুলোর হয়ে। ভালোবাসা পূর্ণ হোক, অপূর্ণ নয়। হৃদয়ের প্রতিটি কান্না হয়ে উঠুক এক একটা ভালোবাসার পূর্ণতা। দেখতে দেখতে 12টি দিন পেরিয়ে গেছে। সময় যেন ঘড়ির মতো উড়ে গেছে চোখের পলকে। এক একটা দিন যেন বাতাসে মিশে যাওয়া কুয়াশার মতো হঠাৎ করেই হারিয়ে গেছে স্মৃতির পাতায়। কেউ টেরও পায়নি এতগুলো সকাল, এতগুলো সন্ধ্যা কখন কেটে গেছে এক সময়। তানিয়া বেগম ও তৌহিদ খানের বিয়ের আর বেশি দিন নয়, সেটা এখন এসে ঠেকেছে মাত্র 8 দিনে। খানবাড়িতে আনন্দের উল্লাস বয়ে চলছে। 5 দিন আগে বিয়ের কার্ড ছাপিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রিয়জন ও বন্ধু বান্ধবদের কাছে। কেউ অবাক তো কেউ কেউ খুশি হয়েছে তৌহিদ খানের বিয়ে নিয়ে। বলতে গেলে খান পরিবার বেশ ব্যস্ত সময় পার করছে এখন। তানিয়া বেগমদের সদস্য মাত্র 3 জন হওয়ায় সব কিছু হবে এই তারাকুঞ্জেই, যেটা স্বয়ং নির্দেশনা দিয়েছেন শাহেদ খান। তবে তিনি এখনও এসে পৌঁছায়নি তারাকুঞ্জে।
তবে আসবে খুব তাড়াতাড়ি। এবার শুধু অপেক্ষা তৌহিদ খান ও তানিয়া বেগমের বিয়ের। দুপুর 12টা, তারাকুঞ্জের ড্রয়িং রুমে সকলে বসে আড্ডা দিচ্ছে। বেশ গমগম একটা পরিবেশ। এখন বড়রা নেই, তারা আছে নিজেদের অফিসে, আর বাকিরা সকলে বাসায় আছে। তবে তুর্যতাজ নেই তাদের মাঝে বলতে গেলে। তারাকুঞ্জে বেশ সিরিয়াস এক কাজ নিয়ে মিটিংয়ে বসা হয়েছে। তবে মিটিং করছে কম, চেল্লাচ্ছে বেশি। এরা আর এর সমস্ত চিল্লানির মূল কারণ একমাত্র তৌহিদ খান ও তানিয়া বেগমের বিয়ের কেনাকাটা নিয়ে, প্রোগ্রাম কে কী পড়বে সেটা নিয়ে। তারা আর তিথি তো এক প্রকার গলা ছেড়ে ঝগড়া করছে আকাশের সাথে। তার কারণ তাদের কথায় আকাশ তাল মেলাচ্ছে না বলে এক প্রকার কথা কাটাকাটি হচ্ছে তাদের সকলে। তা দেখে মজা নিচ্ছে। রান্নাঘর থেকে এদের কাহিনী দেখে প্রিয়ন্তী বেগম বিরক্ত হয়ে যায়। এই হয়েছে তার একটা মেয়ে, সারাদিন শুধু রেডিও সেন্টারের মতো বাজতে থাকে, যেন এটাই তার প্রধান কাজ। আর এর জন্যই তাকে মাসে নিয়ম করে কোটি টাকা বেতন দেওয়া হয়। তিনি মাঝে মাঝে বিরক্ত হয় তার মেয়ের ওপর। তিনি ভেবে পায় না তার মতো একজন এত শান্তশিষ্ট মেয়ে হওয়া সত্ত্বেও তার মেয়ে এত বাচাল কী করে হয় ভেবে পায় না সে। মাঝে মাঝে তো মনে হয় এই মেয়েকে নির্ঘাত নার্স ভুল করে তাকে অন্য বাচ্চা দিয়েছিল ডেলিভারির সময়। এসব ভাবতে ভাবতেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রিয়ন্তী বেগম। পাশ থেকে এবার শারমিন বেগম আর না থাকতে পেরে তিনি সেদিক পানে এগিয়ে গিয়ে এক ধমক দিয়ে তিনটেকে বলে ওঠে, হ্যাঁ বাবা, খাও, তুমি চাইলে সব খেয়ে ফেলতে পারো। তোমার জন্য আমি আবার আরও আইটেম তৈরি করে আনবো। তোরা চুপ থাকবি? মাথা পাগল করে দিয়েছিস একেবারে। শারমিন বেগমের কথায় তিথি আকাশ সঙ্গে সঙ্গেই থেমে যায়। কিন্তু বাচাল তারা, সে থামবার নয়। জোরে জোরে চিল্লিয়ে শারমিন বেগমকে আকাশকে দেখিয়ে নালিশ কণ্ঠে বলে ওঠে, এই শয়তান ছেলে আমার। আর বলতে পারে না। তার আগেই শারমিন বেগম আরও এক ধমক দিয়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, আর একটা কথাও নয়, চুপচাপ একদম একটা আওয়াজ বের হবে তো দুটোকে আজ বাড়ি থেকে বের করে দেব। শারমিন বেগমের কথা শুনে তারা মুখ ভোঁতা করে ফেলে। আকাশের পানে তাকাতেই দেখে আকাশ মুখ ভেঙচি কেটে অন্য পাশে তাকায়। তাদের কাণ্ডে শারমিন বেগম হতাশার নিঃশ্বাস ফেলে। তিনি আর কথা না বাড়িয়ে শান্ত কণ্ঠে তারার পানে তাকিয়ে বলে ওঠে, ফারদিনরা কখন আসবে? শারমিন বেগমের কথায় তারা দুপাশে মাথা দোলায়, যার অর্থ জানে না সে। আজকে তাদের আসার কথা বলতে গেলে তারা আজ একেবারে চলে আসবে, একেবারে বিয়ে শেষ হলে যাবে, ততদিন এখানেই থাকবে তারা। শারমিন বেগম তারার কথা শুনে তিথিকে জিজ্ঞেস করে, তুই জানিস? শারমিন বেগমের কথায় তিথি ওপর নিচ মাথা দুলিয়ে বলে ওঠে, হ্যাঁ, আস্তে আস্তে নাকি 4টা বাজবে তাদের। একেবারে নাকি কলেজ শেষ করে তারপর আসবে। তিথির কথায় শারমিন বেগম কিছু সময় চুপ করে থেকে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কি রান্না করা যায় বলতো? আমার ছেলে মেয়েগুলোর জন্য এতদিন পর আসছে, ভেবে পাচ্ছি না কি রেঁধে খাওয়াবো তাদের। শারমিন বেগমের কথায় তিথি কিছু সময় চুপ থেকে পর মুহূর্তেই তিথি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সহজ উপায় এক আইটেম করে ফেলো। এত কিছু ঝামেলা না করে মাটন বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি করে ফেলো। তিথির কথায় পাশ থেকে নেহা তাকায় তাদের দিকে। শারমিন বেগম কিছু সময় চুপ থেকে দাঁড়িয়ে থেকে বলে ওঠে, হ্যাঁ, সেটাই করি, বরং গিয়ে ভালো আইডিয়াই দিয়েছিস তুই। শারমিন বেগমের কথায় তিথি মৃদু হাসে। শারমিন বেগম চলে যেতে নিলে নেহা বর্ষা থেকে তড়িঘড়ি করে উঠে তাকে আটকে বলে ওঠে, আন্টি, আপনি কিছু মনে না করলে বিরিয়ানিটা না হয় আমি রান্না করি। নেহার কথায় শারমিন বেগম তড়িঘড়ি করে তাকে বাধা দিয়ে বলে ওঠে, এ মা, ছি, তুমি কেন রান্না করতে যাবে? তুমি হলে আমার তুর্যের বন্ধু, আমার মেয়ে বলতে গেলে, আর মা থাকতে মেয়েকে দিয়ে কেন রান্না করাতে যাব? শারমিন বেগমের কথায় মন ভরে ওঠে নেহার। এবারের মানুষদের যত দেখে তত সে অবাক হয়। কি সুন্দর ব্যবহার তাদের। নেহা মৃদু হেসে বলে ওঠে, মেয়ে বলে যখন মানেনি তখন নিজের বাড়িতে রান্না করে খাওয়াতে সমস্যা কি? নেহার কথায় কথা খুঁজে পায় না শারমিন বেগম। পাশ থেকে তারা এসব দেখে মুখ ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, যত সব ঢং।
এখন আমার বম্মাকে হাত করা হচ্ছে এসব বলে বলে। আমি মনে হয় বুঝি না এসব। বলেই রাগে অন্য পাশে তাকায় সে। শারমিন বেগম চাইছেন না ছেলের ফ্রেন্ডদেরকে দিয়ে রান্না করতে, আর যাই হোক সেটা মানায় না তার কাছে, কিন্তু নেহাও ছাড়বার পাত্রী নয়। শারমিন বেগম এবার বলে ওঠে, তুমি পারবে? এতগুলো মানুষের জন্য বিরিয়ানি রান্না করতে সমস্যা হবে না তো? শারমিন বেগমের কথা শুনে নেহা কিছু বলার আগেই সোফায় বসে থাকা আহিল হেসে উৎফুল্ল হয়ে উত্তর দেয়, সে আবার বলতে, নেহা খুব সুন্দর রান্না করতে পারে আন্টি, ওর উপর ছেড়ে দিন, ও সবটা একাই ম্যানেজ করে নিতে পারবে। ওর হাতের রান্না মাশাআল্লাহ। আহিলের প্রশংসা শুনে খুশি হয় নেহা। শারমিন বেগম তা শুনে আর বাধা প্রকাশ করে না, হালকা হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আজ না হয় তুমিই সকলের জন্য রান্নাটা করো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, তুমি এসো আমার সাথে। খুশিতে গদগদ হয়ে যায় নেহা। শারমিন বেগম তা দেখে মৃদু হেসে পা বাড়ায় রান্নাঘরের দিকে। পেছন পেছন নেহাও যেতে শুরু করে তারা একবার পেছন ফিরে নেহার দিকে ভেঙচি কাটে ফের। এসব আদিক্ষেতা তার মোটেও ভালো লাগে না। দিন দিন এই বিদেশি ডাইনির উৎপাত বেড়েই চলেছে। তারা এসব বাদ দিয়ে মন দেয় তিথির দিকে। তিথির সাথে এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। মেহেদি থেকে শুরু করে কখন কোন ড্রেস পরবে বা কিনবে সেটা নিয়ে কথা বলতে শুরু করে। বাকিরাও মন দেয় বিয়ের বিষয় নিয়ে। রাত 10টা। সকলেই ইতিমধ্যে বাসায় এসে গেছে, অনেকক্ষণ হলো। তবে তুর্য শুধু কিছু সময় আগে এসেছে। সে চলে গেছে তার রুমে ফ্রেশ হতে। শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। একটু পরেই সকলে খেতে চলে আসবে। নেহা তাদেরকে রান্নায় যথেষ্ট হেল্প করেছে। এখন সে গেছে নিজে একটু ফ্রেশ হতে। তবে আজ ড্রয়িং রুমে বলতে গেলে কেউ নেই, সকলেই যে যার ঘরে। তার কারণ ফারদিনদের আগে আসার কথা থাকলেও তারা এসেছে কিছু সময় আগে, তাই সকলে ফ্রেশ হয়ে একেবারে নামবে। তিথি রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে নেচে যাচ্ছিল। তখনই সামনে থেকে আহিল হাতে গরম কফি নিয়ে এই দিক পানে আসছিল, ফোন স্ক্রল করতে করতে। আর তিথি একটু তাড়াহুড়া করেই যাচ্ছিল। হুট করে কেউ কাউকে খেয়াল না করায় দুইজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা। দুজনেই বেশ জোরে ধাক্কা খায়। তিথি পড়ে যায় নিচে, তবে আহিল পড়ে না। সে 2 কদম পিছিয়ে যায়। আহিলের হাতের পুরো কফিটা ছিটে গিয়ে পড়ে তিথির ঘাড়ে। কফিটা গরম থাকায় মৃদু আওয়াজ করে ওঠে তিথি। সঙ্গে সঙ্গে আহিল নিজেকে সামলে নিয়ে কি হয়েছে বুঝতে পেরে এক প্রকার তড়িঘড়ি করে তিথির কাছে গিয়ে বসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, সরি বোন, আমি দেখতে পাইনি, সরি। ইস, পুরো কফিটা তোমার ঘাড়ে পড়েছে। কফিটা তো গরম ছিল, জ্বলছে নিশ্চয়ই। তিথির ঘাড় জ্বলার কারণে চোখ খিচে বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, সমস্যা নেই আহিল ভাইয়া, আপনি খেয়াল করেননি, আর আমিও। তিথির কথা শুনে আহিল বলে ওঠে, সে যাই হোক, ও ব্যথাটা তো তুমি আমার জন্য পেয়েছো। তোমার ঘাড় দেখেছো সঙ্গে সঙ্গে কেমন লাল হয়ে গেছে? দাঁড়াও 1 মিনিট। বলেই আহিল পকেট থেকে রুমাল বের করে তার ঘাড়ের সামনে এগিয়ে নিয়ে যায়। সেই সময় পাশের ঘর থেকে তাজ বের হয়। মূলত আওয়াজ পেয়েই সে বের হয়। বের হতেই তিথি আহিলকে দেখে থমকে যায়। আহিলকে তিথির কাছে দেখে মেজাজ বিগড়ে যায় তার। চোয়াল শক্ত হয়ে আসে, কপালের দুপাশের রক্ত তার ফুলে ওঠে। চোখ দিয়ে যেন আগুনের লাভা বের হচ্ছে তার। দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, কি হচ্ছে এখানে? তাজের কথায় দুজনেই চমকে তাকায় তার দিকে। তা দেখে আহিল তিথির হাতে রুমালটা দিয়ে বলে ওঠে, এটা ঘাড়ে চেপে ধরো। বলেই সে তিথির হাতে সেটা দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তার চোখ ফিরিয়ে তিথির দিকে তাকায়। মেয়েটার চোখে পানি চিকচিক করছে, কিন্তু কেন ভেবে পায় না তাজ। আহিলের পানে সে ভ্রু কুচকে তাকায়। আহিল অপরাধীর ন্যায় বলে ওঠে, আসলে তাজ, কি হয়েছে বলো তো? আমি বরং কফি নিয়ে আসছিলাম, আর প্রীতিও সামনে থেকে আসছিল। দুজনকে খেয়াল না করায় ওর আমার ধাক্কা লেগে যায়, আর পুরো গরম কফিটা তার ঘাড়ে পড়ে।
বলেই থামে আহিল। তাজ তড়িৎ গতিতে তাকায় তিথির পানে। সে এগিয়ে যেতে নিলে আহিল তিথির কাছে ফের বসে বলে ওঠে, প্রীতি, এখানে বসে থেকো না, চলো, তোমার মেডিসিন না লাগবে, না হলে এতে ফোসকা পড়ে যাবে। আহিলের কথায় তাজ রাগে ফুঁসতে থাকে। কেন রাগ হচ্ছে সে নিজেও জানে না। সে রাগে দাঁতে দাঁত চেপে কিরবির করছে। আহিল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় তিথির দিকে। তিথি এক পলক আহিলের পানে তাকায়। আহিলকে সে বড় ভাই হিসাবেই মানে, তাই তিথি আর না ভেবে ধীরে ধীরে হাত এগিয়ে দিতে শুরু করে আহিলের দিকে। তা দেখে তাজ একবার চিলের ন্যায় আহিল তো তিথির দিকে তাকায়।